যারা দেননি তারা মানে কি কারণে দিতে পারেননি বা কি সমস্যা মনে আছে? হুম, একটু বলেন। শোনেন, ওই কাজে সব মানে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টই হলো কন্টেন্ট খুঁজে পাওয়া। এর বাদে কোনো চ্যালেঞ্জ নাই। এখন হ্যাঁ, এখন বিষয়টা হলো কি যে ধরেন আপনাদেরকে আমি একটা ক্যাটাগরির কন্টেন্ট বা একটা ক্যাটাগরির পেজ দিছি যে পেজের জন্য ব্যাকলিং করতে হবে। তো বিষয়টা হলো যে কৌশল খাটাতে হবে এখানে। মানে আপনার আহ, ওই যে আমি দিছিলাম মনে হয় বই নাইফ। তো আপনার ওই বই নাইফের উপরের যে কন্টেন্ট খুঁজতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে? মূলত বিষয়টা হলো যে ধরেন বই নাইফ কি কি কাজে ইউজ করা হয়, ওর ইউজেস কি, সেই বিষয়গুলোর উপরে কন্টেন্ট খুঁজলে হয়ে যাবে। মনে করেন কি যে কথার কথা আম, ওই যে ফর এক্সাম্পল ওই যে কি বলে রে চপার, চপার আছে না? চপার দিয়ে কি করে? চপার দিয়ে মূলত মাংস কাটে। তো ধরেন আপনার একটা পেজ গেল যেটা চপারের উপরে, সে ফর এক্সাম্পল এখন আপনি চপার আসলে চপারের উপরে পেজ না খুঁজে আপনি খুঁজেন যে মাংস রান্না করা হয় এরকম একটা কন্টেন্ট। ধরুন বিফ রান্না করা হয় বা মাটন রান্না করা হচ্ছে এরকম টাইপের একটা কন্টেন্ট খোঁজার চেষ্টা করেন। ওই কন্টেন্ট গুলো পাওয়া ইজি, রেসিপি বা এই টাইপের জিনিসগুলো পাওয়া ইজি। তো এতে কি হবে, আপনি ওই কন্টেন্টের ভিতরে কিন্তু এটা অ্যাড করে দিতে পারবেন যে এই মাংসটা রান্না করার আগে একটা চপার দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাঙ্কর টেক্সটটা চলে আসলো। কারণ আপনি রেসিপি টাইপের কন্টেন্ট ওই তুলনার কন্টেন্টের চেয়ে অনেক বেশি অ্যাভেলেবেল পাবেন। বুঝতে পারছেন? কৌশলটা ওইখানে খাটাতে হবে। মানে আপনি হুবহু সবসময় যদি ওই কিওয়ার্ড ধরে খুঁজতে যান তাহলে কন্টেন্ট পাওয়া টাফ। ওই কারণেই দিছি আমি জিনিসটা এইটা বোঝানোর জন্য যে আপনার ওই প্রবলেমে না পড়লে আসলে বুঝতে পারবেন না যে আসলে প্রবলেমটা কোথায় হয়। ঠিক আছে? কারণ আমরা যে কন্টেন্ট খোঁজার স্ট্র্যাটেজি জানি কিন্তু সবসময় কিন্তু আমি চাহিদা মতো কন্টেন্ট পাচ্ছি না। তাহলে ওইখানে আপনাকে ওই কৌশলটা খাটাতে হবে যে এইটা আর কি কি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এবং আপনাদেরকে সবসময় একটা জিনিস মাথায় নিতে হবে যে বিষয়ে কাজ করেন না কেন আগে আপনি একটু স্টাডি করবেন যে ওই বিষয়টা কি বা ওই বস্তুটা আসলে কি, এটা দিয়ে আসলে কি হয় বা এটা কি কাজে ব্যবহার করা হয়। আগে ওইটা জানবেন যে ওই জিনিসটা থিম কি। তাই না? ধরেন আমি যদি বলে দিই যে কথার কথা এআই এর উপরে আপনি একটু রিসার্চ করেন, এআই বলতে তো দুনিয়ার অনেক কিছু আছে। তাই না? এখন কোন টাইপের এআই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করবো বা কোন টাইপের এআই প্রযুক্তি বা কোন এআইটা স্পেসিফিক্যালি আমরা নিয়ে ধরেন একটা কাজ করার জন্য তথ্য সংগ্রহ করতেছি সেটা আগে বুঝতে হবে যে ওই এআই এর ভিতরে ওই ধরনের ক্যাটাগরিতে কি কি সফটওয়্যার আছে বা তাদের আসলে স্পেসিফিক কাজগুলো কি। তো এইটা স্টাডি করতে গেলে গুগলে সার্চ করলেই হয়, অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না। ঠিক আছে? তো ওইটা মাথায় নিয়ে কাজ করবেন যে যে কোনো জিনিসে আপনার আগে প্রথমে বুঝতে হবে যে ওইটার ইউজার্স কি বা কানিস ফাতেমা আপু আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখেন মাইক্রোফোনটা। কানিস ফাতেমা আপু আপনি ওই যে মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন নাহলে নয়েজ আসতেছে। তো বিষয়টা হলো যে আপনি ওইটা যখনই যে কোনো কন্টেন্ট খুঁজতে যাবেন ওইটা প্রথমে বের করবেন যে আপনাকে যে কিওয়ার্ড দেওয়া হয়েছে বা যে পেজ দেওয়া হয়েছে ওই কিওয়ার্ডটা বা ওই টপিকটা বা ওই জিনিসটা আসলে কি কাজে লাগে। ঠিক আছে? দেখবেন যে কোনো একটা কমন বিষয়ের সাথে কিন্তু এটা খাপ খেয়ে যাবে। যে কোনো একটা কমন বিষয়ের সাথে দেখবেন ওটা রিলেট করে। তখন কিন্তু এটার ভিতরে ওইটা ব্যাকলিঙ্ক করে দেওয়ার সুযোগ তৈরি করা যাবে, সমস্যা না হবে। মানে হুবহু ওই নিশের উপরেই বা ওই সাবজেক্টের উপরেই যে কন্টেন্ট লাগবে ব্যাপারটা এরকম না। আমি বুঝাতে পারলাম? ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে এর একটা এক্সটেন্ডেড ভার্সন দেখে ফেলবো। আপনাদেরকে তো গুগল ব্লগার দেখাইছি, দেখাইনি। আচ্ছা, গুগল ব্লগারটা দেখাই দিই আর সাথে কিছু অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলি। আহ, তো আমার একটা কেউ একটা জিমেল ধার দেন তো, এটা জিমেল দিতে হবে পাসওয়ার্ড সহ, এটা ধার। ঠিক আছে? মানে আমার জিমেইলে সব বুক,
আমারটা দিয়ে আর কিছুই করা যাচ্ছে না, আমারগুলা দিয়ে। কে একটা দেন, কার আছে ফাঁকা জিমেল? দেন একটা। হ্যাঁ, জেআইটি ডিএম এক্সপার্ট পিআইএল হুম @gmail, তাই তো? পাসওয়ার্ড বলেন। ইউএস ছোট হাতের ডিটি @432। আচ্ছা, তো আজকে আমি দেখাচ্ছি হলো গুগল ব্লগার, ঠিক আছে? এটাকে ব্লগ স্পটও বলা হয়। এখন এটা কি? তো প্রথমত হলো আমরা গতদিন এই যে ওয়েব 2.0 করছি আর কি, উইবলি দিয়ে দেখছিলাম। তো উইবলি যেরকম একটা ফ্রি প্ল্যাটফর্ম ওয়েবসাইট ক্রিয়েটের জন্য বা আপনার এই ওয়েব টু করার জন্য, গুগল ব্লগারও গুগলের একটা ফ্রি প্ল্যাটফর্ম। মানে আপনি এখানে চাইলে একটা ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারেন। বাট গুগলেরটাতে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো যে আমরা যারা প্রিমিয়াম ওয়েবসাইট বিভিন্ন কাজে ব্যবহার করি বা বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন প্রিমিয়াম ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি, তো প্রিমিয়াম ওয়েবসাইটে কিছু এক্সট্রা ফিচার থাকে। এক্সট্রা ফিচার বলতে প্রথমত যেটা বলা হয় গুগলের সার্চ কনসোল। আমি সার্চ কনসোল দেখাইছিলাম মনে হয় কতদিন আপনাদেরকে, একটু নাকি দেখাইছিলাম ক্লাসে না? কোথায় দেখাইছি, যাই হোক, গুগলের সার্চ কনসোল থাকে। দ্বিতীয়ত থাকে হলো গুগলের অ্যাডসেন্স পাওয়ার সুবিধা, ঠিক আছে? অ্যাডসেন্স পাইলে কি হয়, আপনার ওয়েবসাইটের থ্রুতে আর্নিং হবে। আর গুগলের সার্চ কনসোলের ব্যবহার কি? সার্চ কনসোলটা হলো যখন আপনি একটা ওয়েবসাইটের মালিক হবেন, এই মালিকানা গুগলের কাছ থেকে ভেরিফাই করে নিতে হয়। এটা ভেরিফাই করার পরে গুগল আপনাকে একটা প্যানেল দিয়ে দেবে আপনার ওয়েবসাইটের জন্য। ওই প্যানেলে কি থাকবে, আপনার ওয়েবসাইটের যাবতীয় সব ডিটেল। সেটা কেমন, যে কোন পেজগুলো ইন্ডেক্স গুগল করেছে, কোনগুলো করেনি, কোন কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতেছেন সেগুলোর কি অবস্থা, সেগুলোর ভিতরে কোনগুলো গুগল ইন্ডেক্স করেছে, কোনগুলো করেনি, আপনার প্রত্যেকটা পেজের পারফরমেন্স কি, লাইক আপনি কত ইমপ্রেশন, কত ক্লিক পাচ্ছেন, মানে ভিজিটর পাচ্ছেন, তারপরে আপনি কোন কোন লোকেশন থেকে কি পরিমাণ ভিজিটর পাচ্ছেন, মানে টোটাল আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা রিপোর্ট গুগল আপনাকে আপডেট দেবে যে ভাই আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন বা আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন তার পারফরমেন্স হলো এই, আমি এটা, মানে ওইটা গুগল দেখাবে, মানে গুগল বলতেছে যে আমি আপনার ওয়েবসাইটে এই এই জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হলো সার্চ কনসোলের কাজ আর কি। আর সার্চ কনসোলে আরেকটা জিনিস করা যায়, যে পোস্টগুলো আমরা ওয়েবসাইটে পাবলিশ করি এগুলোকে ইন্ডেক্স করার জন্য গুগলকে রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে? তো আমরা যে কোনো ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবো আমাদের কিন্তু সার্চ কনসোল নিয়ে একটা মানে ভালো বোঝাপড়া জানাশোনা থাকতে হবে। আপনাদের আমি সার্চ কনসোল নিয়ে একটা স্পেসিফিক মানে ইয়েই করাবো, সেশনই নেব, যে সার্চ কনসোল আসলে কি হয় বা কি থাকে। আমি জাস্ট একটা গ্লিমস দেখাই তারপরেও আজকে, যেহেতু বিষয়টা আছে আজকের ক্লাসের সাথে। আচ্ছা, আর আমি আপনাদের আর কয়েকটা কাজ করাবো। উম, সেটা হলো আপনাদের কিছু গুগলের ফ্রি কোর্স আছে, ঠিক আছে? আমি দেখা দেবো আপনাদেরকে, যেটা করতে হবে ওই ফ্রি কোর্স গুলা এক্সাম দেওয়া যায়, ঠিক আছে? ফ্রিতে এক্সাম, এবং এক্সাম গুলো কঠিন না, মানে আপনি গুগল থেকে অ্যান্সার নিয়ে দিতে পারেন, অ্যান্সার সব গুগলে পাওয়া যায়। ব্যাপারটা কি, যে ওইখানে আমি এক্সাম গুলো দিলে আমি যদিও দেখে দেওয়া প্রেফার করি না, কিন্তু তারপরেও আমাদেরকে কিছু জিনিস তো একটু বাইপাস করতে হবে, কারণ আমি যদি এখন ওই ফুল কোর্স করে এক্সাম দিতে চাই এটা অনেক টাফ বা অনেক সময়। তো এতে করে কি হবে, আমার যদি এরকম গুগলের 2-3টা সার্টিফিকেট থাকে, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, ঠিক আছে? এটা কিন্তু বিরাট একটা প্লাস পয়েন্ট। কারণ
ধরেন কি যে একটা বিষয় আমি জানি, কিন্তু আরেকটা বিষয় আমার সার্টিফিকেশন আছে, এটা গুরুত্বপূর্ণ। মানে সার্টিফিকেটটার ভ্যালু কিন্তু কম বেশি সবাই দেয় যে আমার একটা এই বিষয়ে সার্টিফিকেট আছে, কারণ তার মানে কি আপনি প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাই দেবো, আপনাদেরকে এরকম কয়েকটা গুগলের এক্সাম দিতে হবে কয়েকটা সার্টিফিকেট পাওয়ার জন্য, ঠিক আছে? এটা বিভিন্ন সেগমেন্টে আর কি এক্সাম গুলো দেওয়া যায়, বিভিন্ন বিষয়ের উপরে আছে, মানে ডিজিটাল মার্কেটিং বেসিক। তো দুই তিনটা সার্টিফিকেট যদি আমাদের থাকে, ওই সার্টিফিকেট গুলো আমরা লিঙ্কডইনে অ্যাড করতে পারবো, বা আমার অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে আমি সব জায়গায় ফেসবুকে পোস্ট করতে পারবো, করতে পারবো। তো ম্যাক্সিমাম মানুষের তো এই জিনিসগুলো নাই। তো আমার যখন থাকবে, বা আমি যখন এই সার্টিফিকেশনটা শো করতে পারবো, কারণ এটার সাথে ক্রেডেনশিয়াল থাকে, মানে একদম অনলাইনে যেই ভেরিফাই করতে পারবে যে কেউ, মানে ক্লিক দিলেই সে ওই পুরা ওই গুগলের স্কিল শপের ভিতরে নিয়ে যে দেখা যাবে যে আপনি আসলে সার্টিফাইড, ঠিক আছে? তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, কারণ ফ্রিতে এই কোর্সগুলো আসলে কতদিন থাকবে এটা বলা যাচ্ছে না। যেহেতু এই সুবিধাগুলো আছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই কোর্সগুলা, এটা জাস্ট আধা ঘন্টা লাগে না, মানে 40টা 50টা করে কোশ্চেন থাকে, জাস্ট কোশ্চেন গুলো কপি করে গুগলে দিলে দেখবেন অ্যান্সার বের হয়ে গেছে, ওইটাই অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার আপাতত পরামর্শ থাকবে যে কোর্স করেই করা, মানে করা উচিত বা করতে বলা উচিত, বাট আমি এই মুহূর্তে বলতেছি না, কারণ এটা আসলে কোর্স করে একটা এক্সাম দেওয়া সেটা একটু টাফ। তো আপনারা আপাতত সার্টিফিকেট গুলো সংগ্রহ করেন at least। পরে একটু নিজের মতো স্টাডি করেন যে বিষয়গুলো আসলে কি, বা যে বিষয়ে এক্সামটা দিলাম, ঠিক আছে? তো আমি ওইটাও দেখাই দিব। হ্যাঁ, আর যদি মনে করেন যে আলস্যতা আসতেছে বা বাসায় যে অনেক কিছু হয় না অনেক সময়, তো দেখা যাবে যে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ওটা করে ফেলতে পারবো, যদি দেখা যায় সবাই মিলে আপনার ক্লাসে, কারণ আমাদের ক্লাস তো 2 ঘন্টা থাকে না, 1 ঘন্টার ভিতরে হয়তো বা ক্লোজ হয়ে যাবে এই হোক। তারপরে আপনারা বসে বসে কিন্তু করে বাসায় চলে যেতে পারেন। তাহলে কি হবে যে আপনার একটা সার্টিফিকেট থাকবে। ধরুন কালকে আমি নিজে 2টা দিছি, ঠিক আছে? কারণ আমি দেখছি যে আমার সার্টিফিকেশন গুলো ওই যে আপনার এক্সপায়ার হয়ে গেছে অনেকগুলো, তো আমি আবার কালকে বসে বসে 2টা দিয়েছি। তো দেওয়ার পিছনে কারণ কি, যে আমার ওই সার্টিফিকেট গুলো আমি যদি আমার প্রোফাইলে শো করাতে পারি, তাহলে লোকে একটু হলেও ভ্যালু দেবে। হ্যাঁ। তো দেখেন আমি একটু সার্চ কনসোল দেখাই আপনাদের। হ্যাঁ, সো এইটা হলো গুগলের সার্চ কনসোল, ঠিক আছে? তো সার্চ কনসোল আসলে আপনি যতগুলো ওয়েবসাইটের মালিক হবেন বা যতগুলো ওয়েবসাইটের কাজ করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্যানেল থাকে, ঠিক আছে? আপনি যদি একটা মেইল দিয়েও ক্রিয়েট করেন সবগুলোর জন্য, একটা মেইলের ভিতরে সবগুলো থাকতে পারে, আবার আপনি যদি ডিফারেন্ট মেইল দিয়ে ক্রিয়েট করেন তাহলে ডিফারেন্ট মেইল গুলোতেও থাকতে পারে, তাতে সমস্যা নেই। তো প্রথমে থাকে হলো ওভারভিউ। ওভারভিউতে থাকে হলো আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, তাই না? তো ওভারভিউতে দেখাচ্ছে, এই পারফরমেন্স ট্যাবে এসে দেখলে ভালো বোঝা যায় যে আসলে কি অবস্থা। তো এইখানে দেখেন এই যে গ্রাফ আছে একটা, বা এই দুইটা, একটা হলো ইমপ্রেশন আর একটা হলো ক্লিক। ইমপ্রেশন হইলো যে আপনার ওয়েবসাইটে যে টাইপের কিওয়ার্ড গুলো আছে, ওই টাইপের কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা কি পরিমাণ মানুষের সার্চ রেজাল্টে আসছে, সেটা হলো ইমপ্রেশন। আর ইমপ্রেশন মানে সার্চ রেজাল্টে আসার পরে কি পরিমাণ মানুষ ক্লিক দিয়ে ভিতরে ঢুকছে, সেটা হলো ক্লিক। বুঝা গেল? বা আলটিমেটলি আমরা যেটাকে ট্রাফিক বলি, ঠিক আছে? তো এইটা হলো আমার ব্যক্তিগত ওয়েবসাইটের পারফরমেন্স ট্যাব বা এটাতে দেখেন যেহেতু আমার পার্সোনাল ওয়েবসাইট, বা এখানে আমার কিওয়ার্ড গুলো তার সার্চ ভলিউম আমার নিজের নামে করা, যেহেতু এখানে তো অনেক বেশি না, সেখানে ক্লিক কম আসবে, এটাই স্বাভাবিক, বা কম আসবে। বাট ব্লগ বানাইলে সেখানে তো কিওয়ার্ড রিসার্চ করে করা হয়, সার্চ ভলিউম রিসার্চ করে করা হয়, সেখানে পারফরমেন্সটা তো ফার বেটার নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা করা যায়। এরপর দেখেন আপনার, এটা হলো এভারেজ সিটিআর, মানে আপনার ইমপ্রেশনের তুলনায় ক্লিকের যে রেট, সেটার ক্লিক থ্রু রেট কত বা কত পার্সেন্ট, মানে 100 জনে কতজন আপনাকে ক্লিক করছে। এরপর হলো এভারেজ পজিশন, মানে আপনার ওয়েবসাইটে যে পেজ গুলো আছে সেগুলো গুগলের কত পজিশনে আছে। তো এভারেজ আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, যে 14-15 নাম্বার সিরিয়াল আছে গুগলে, ঠিক আছে? কারণ আমি এই বছরের শুরুতে ডোমেন চেঞ্জ করছি, যার ফলে আমার
র্যাঙ্ক ট্যাঙ্ক সব পড়ে গেছে, কারণ ডোমেন চেঞ্জ করলে তো স্বাভাবিকভাবে ওই ডোমেনটা তো আমি বাদ দিয়ে দিচ্ছি, তো টোটাল বাদ হয়ে গেছে সবকিছু। তো এই বছর জানুয়ারি থেকে যেহেতু এই ডোমেনে আবার লঞ্চ করা, তো এই জন্য এইখানে পারফরমেন্স ড্রপ হয়েছে, বা এখানে আসলে ক্লিক বা ইমপ্রেশন এগুলো কম আছে অনেকটা এই কারণে। তো এরপরে আছে হলো কোয়েরিজ। কোয়েরিজ বলতে এগুলো সেই কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতেছেন, এগুলো সব গুগল দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে সে কতগুলো কিওয়ার্ড পাইছে বা কতগুলো কিওয়ার্ড সে কাউন্ট করছে, সবগুলো এখানে দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে সব কিওয়ার্ড দেখেন। এরপরে থাকবে হলো পেজেস। পেজেস বলতে আপনার কোন পেজে কি পরিমাণ ক্লিক আসতেছে, কি পরিমাণ ইমপ্রেশন, সবগুলো এখান থেকে দেখাবে। আচ্ছা, এরপরে আছে কান্ট্রিজ, মানে আপনার কোন দেশ থেকে কি আপনি পাচ্ছেন। এরপরে আছে হলো ডিভাইস, যে মোবাইল বা ডেস্কটপ বা কি দিয়ে আপনার ভিজিটর আসতেছে সেগুলো। এরপরে দেখতে হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং বলতে আমরা তো জানি যে গুগল একটা পেজকে সার্চের রেজাল্টে নিয়ে আসবে কিনা, এটা ডিপেন্ড করে প্রথমে সে ওই পেজটাকে ইন্ডেক্স করবে নাকি করবে না সেটার উপরে। তো দেখেন 5টা পেজ ইন্ডেক্স করছে আর 3টা করে নাই, 5টা করেছে আর 3টা করে নাই, তাহলে কেন করে নাই? এইটি উঠাই দিয়ে এই যে নিচে গেলে আপনি দেখতে পারবেন যে লেখা আছে হোয়াই পেজেস আরন্ট ইন্ডেক্সড, যে কেন পেজগুলো ইন্ডেক্স হয় নাই। সেখানে বলছে ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড, ক্রল করেছে বাট ইন্ডেক্স করে নাই। কোন কোন পেজে এখানে ক্লিক দিলে সেটাও দেখা যায় কোন কোন পেজে ইন্ডেক্স করে নাই, ক্রল করছে বাট ইন্ডেক্স করে নাই কোন কোন পেজে, এই যে এই পেজগুলোতে করে নাই। তো এই পেজগুলোতে না করার কারণ কি? ক্রল করে ইন্ডেক্স করে না, এটার পিছনে প্রথম কারণ হয় আপনার হয় প্লাগারিজম ইস্যু থাকতে পারে, মানে কপি করা কন্টেন্ট। দ্বিতীয়ত হলো কন্টেন্টের কোনো ইনফরমেশন বা কোনো কিছু হয়তো বা মিসগাইডেড আছে, বা কাউকে আপনি যখন ইনফরমেশন দিবেন তখন তো এটা স্ট্রিক্টলি গুগল ফলো করে যে আপনি 100% অ্যাকুরেট ইনফরমেশন দিবেন, কোনো মিসগাইডেড ইনফরমেশন থাকতে পারে, অথবা গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, অথবা এআই দিয়ে জেনারেট করা কন্টেন্ট হইতে পারে। এই 4টা কারণের কোনো একটা কারণে ক্রল করে বাট ইন্ডেক্স করেন। তো আপনার এরকম পেজের সংখ্যাগুলো যদি দেখেন আপনি, যে ক্রল করছে বাট ইন্ডেক্স করে নাই, তখন আপনাকে বুঝতে হবে যে কন্টেন্টটা মডিফাই করতে হবে, বা কন্টেন্টটাকে কোয়ালিটি এনশিওর করে আবার আপনাকে ইন্ডেক্সিং এর জন্য এটা রিকোয়েস্ট করতে হবে। তো এখানে ওই যে সব দেখেন কজ গুলো কিন্তু সার্চ কনসোল দিয়ে দেবে, যে আপনার কোন পেজগুলো ইন্ডেক্স হয় নাই, সেগুলোর কজ কি বা কি কি এখানে ইস্যু থাকতে পারে, সেটা আপনি দেখলে বুঝে যাবেন। আচ্ছা, এরপরে আছে হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপটা মূলত আমাদেরকে যেটা করতে হয়, একটা সাইট ম্যাপ বলতে আমরা একটা বইয়ের সূচিপত্র বুঝি না, সূচিপত্র। সূচিপত্রতে কি থাকে, ওই বইটা টোটাল কয়টা অধ্যায় বা কয়টা টপিক কভার করেছে সবগুলো থাকে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে সূচিপত্রকে বলা হয় সাইট ম্যাপ। ওয়েবসাইটের ক্ষেত্রে এই সূচিপত্রকে সাইট ম্যাপ বলে। তো সাইট ম্যাপটা সাবমিট করতে হয় এখানে। আপনাদেরকে সাইট ম্যাপ সাবমিশনটা আমি দেখাই দিব, যে একটা ওয়েবসাইটে কিভাবে সাইট ম্যাপ জেনারেট করতে হয়, আপনাদেরকে এটা আমি দেখাই দেবো। আপনারা একটু এগুলো নোট রাখবেন, আমার একটু মনে করাই দেবেন, ঠিক আছে? অনেক সময় আমি ভুলে যাই। মনে হয় যে আপনাদেরকে হয়তো দেখাইছি, হয়তো অন্য ম্যাচে দেখাই দিছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, এটা ভুলে যেতে পারি। তো আমার একটু মনে করাই দেবেন। এটা লিখে রাখেন যে সাইট ম্যাপ সাবমিশনটা দেখানোর কথা আছে বা থাকলো। ওকে, এরপরে দেখেন এখান থেকে রিমুভালস যে অপশনটা আছে, রিমুভালস এর ভিতরে আপনি যদি চান কোনো পেজকে ইন্ডেক্সিং এর বাইরে নিয়ে যাবেন, তাহলেও এখান থেকে রিকোয়েস্ট করা যাবে, এই যে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? হয় না অনেক সময় যে আমি একটা পেজকে ধরে ইন্ডেক্সিং এর বাইরে দিয়ে দিতে যাচ্ছি, যে ভাই এই পেজটা আমি রাখছি না, বা কোনো কারণে আমি ধরেন ওয়েবসাইটে একটা পেজ হয়তো বা ইন্ডেক্স ছিল বা আমার একটা কন্টেন্ট ছিল, আমি ওই পেজটা ধরে ডিলিট করে দিছি, হতে পারে না? হ্যাঁ, ধরেন ডিলিটই করে দিছি, বা ওইটা 404 ইরর হয়ে আছে যে নট ফাউন্ড। সো ওইটাতে কি হয়, যখন 404 ইরর হয়ে যায় তখন মানুষ এসে কিন্তু মিসগাইডেড হয় যে পেজ তো কিছু ইনফরমেশন নাই। সো বেটার ওইটাকে ইন্ডেক্সিং এর বাইরে দিয়ে দাও। তো কি করতে হয়, ওই পেজের ইউআরএলটা এখানে বসে, এই যে রিমুভ দিস ইউআরএল অনলি, এটা দিয়ে যদি আপনি নেক্সটে ক্লিক দিয়ে দেন ওটা রিমুভ হয়ে যাবে। আর রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স, মানে আপনার কিছু কিছু ইসের ক্ষেত্রে দেখবেন যে মাল্টিপল পেজ অনেক সময় থাকে, যেরকম ধরেন আপনার ডাইপার, ধরেন একটা পেজ, এইটার উপরে বেবি ডাইপার, ডাইপার, আবার আপনার অ্যাডাল্ট ডাইপার, 3টা পেজ আপনি করছেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি 3টা পেজকে রিমুভ করবো, তাহলে কি করবেন, এখানে
ডাইপারের পেজটা দিয়ে এই যে রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রিফিক্স, মানে ওই ডাইপার লেখা আছে যতগুলো পেজে সবগুলো পেজ রিমুভ করে দেবো। তাহলে একটা ইউআরএল বসায় জাস্ট এটাতে ক্লিক দিয়ে নেক্সট দিয়ে সাবমিট দিয়ে দিলে টোটাল ওই ডাইপার রিলেটেড যত পেজ আছে সব ইন্ডেক্সিং এর বাইরে চলে যায়। বুঝা গেল? তখন সার্চের রেজাল্ট আর ওগুলো আসে না। তাহলে দেখেন আপনি ওয়েবসাইটে আসলে কি করতেছেন বা আপনার কি কি ক্ষমতা আছে সব কিন্তু সার্চ কনসোলের ভিতরে, সবই কিন্তু এখানে দেখেন। এরপরে কোর ওয়েব ভাইটালস আছে, এই কোর ওয়েব ভাইটালস নিয়ে আমি আপনাদের একটা ক্লাস নেব, এটা একটু লিখে রাখেন। কোর ওয়েব ভাইটালস, কোর ওয়েব ভাইটালস, ঠিক আছে, এটা একটু লিখে রাখেন। তারপরে ব্রেড ক্রামস লেখা লাগবে না, এটা আমি এমনি মনে থাকবে না এটা বললে, কোর ওয়েব ভাইটালস বললেই। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো লিঙ্কস বা ব্যাকলিঙ্কস, তাই না? ব্যাকলিঙ্কস আমরা শিখতেছি না? আপনি যতগুলা ব্যাকলিঙ্ক করবেন প্রত্যেকটা যদি ইন্ডেক্স হয় তাহলে প্রত্যেকটা গুগল সেটা মানে তার খাতায় সংরক্ষণ করবে। এই দেখেন এই যে লিঙ্কস আছে না, এই লিঙ্কসে গেলে দেখা যায় যে আমার কোন কোন জায়গা থেকে লিঙ্ক আছে। দেখেন এই ওয়েবসাইটে টোটাল লিঙ্ক আছে হইলো 5টা, মিডিয়াম থেকে আছে 3টা, মিডিয়ামে আপনারা করছেন না কন্টেন্ট, আর একটা কিসে আছে স্ক্যাম অ্যাডভাইজার থেকে আছে 2টা, আর কোন কোন অ্যাঙ্কর টেক্সটে আছে দেখেন সেটাও এখানে আছে। কোন কোন অ্যাঙ্কর টেক্সটে ব্যাকলিঙ্ক গুলো করা সেটাও আছে। তার মানে আমরা যতগুলো ব্যাকলিঙ্ক করব প্রত্যেকটা কিন্তু গুগল কাউন্ট করে, ইন্ডেক্স করার পর কাউন্ট করে সেটা এখানে কিন্তু তথ্য জমা রাখবে। বুঝতে পারছেন বিষয়টা? এবং দেখেন এখানে সেটিংস এর ভিতরে গেলে আপনি দেখতে পারবেন এই যে ক্রল স্টার্টস এসে ওই ওপেন রিপোর্ট, এই যে লাস্ট 90 দিনে গুগল আমার ওয়েবসাইটে আসছে হলো 2220 বার, লাস্ট 90 দিনে। টোটাল ডাটা ডাউনলোড করছে হলো 25.9 মেগাবাইট, ঠিক আছে, আর এভারেজ রেসপন্স টাইম ছিল 517 মিলি সেকেন্ড। এই যে সে কোন তারিখে কতবার আসছে সব আছে এখানে। তো আমি আপনি জানি না, গুগল এসে কিন্তু ঠিকই ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে, যে আপনি ওয়েবসাইটে কি করতেছেন। আমরা মনে করি গুগল এগুলো দেয় নাই, পাত্তা দেয় নাই, ও আপনার ওয়েবসাইটে ঠিক এসে ঘুরে চলে যাচ্ছে, যে আপনি কি করতেছেন, কি ইনফরমেশন দিচ্ছেন, কি কন্টেন্ট পাবলিশ করতেছেন সবই তার নজর। তাহলে সার্চ কনসোল কিন্তু একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট আমরা এই অ্যাক্সেসটা প্রিমিয়াম ওয়েবসাইট ছাড়া পাই না, কিন্তু গুগল ব্লগারে এই সুবিধাটা আছে, যেহেতু এটা গুগল ব্লগার গুগল প্ল্যাটফর্ম, তো গুগল ব্লগার এই সুবিধাটা দিয়ে রাখছে যে আপনি চাইলে সার্চ কনসোলটা এখানে ব্যবহার করতে পারবেন। আর একটা কি, আপনি গুগলের অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন ওই সাইটে যদি আপনি অ্যাপ্লিকেবল হন। দ্যাট মিনস আপনি যদি ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করেন, আপনার ওয়েবসাইটে যদি ভালো ট্রাফিক আছে, তাহলে ওইটা দিয়েই আসলে ইনকাম করা সম্ভব, ওই ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে। তো আমরা আজকে সেটা নিয়েই কাজ করবো বা দেখবো। তাহলে সার্চ কনসোল সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো হয়েছে। আর ওই যে বিষয়গুলো আমি বলে দিলাম ওইগুলো নিয়ে কথা বলবো একটা ক্লাসে, তাহলে আপনাদের পুরোপুরি একটা আইডিয়া হয়ে যাবে। তো হয়ে গেল। আচ্ছা, এখন গুগলের ব্লগার আমরা কিভাবে কি করব দেখেন। এই জন্য প্রথমে আমাদের লাগবে একটা জিমেল, নরমালি একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। এই জিমেলে জাস্ট আমরা এখানে যে অ্যাপস অপশন থাকে এখান থেকে এই যে নিচের দিকে আসলেই দেখবেন ব্লগার কোথাও না কোথাও আছে, এই যে এখানে আছে এই যে ব্লগার, ঠিক আছে। সো ব্লগারে ক্লিক দেবেন, এই যে এখানে প্রথমে সাইন ইন করবেন, হ্যাঁ, এই যে আপনার ইমেল দেখাই দিতে হবে, এরপরে নেক্সট, পাসওয়ার্ডটা আরেকবার বলুন। ইমেল আছে টিটি @, আচ্ছা দেখেন এটা সাইন ইন করার পরে প্রথমে আসবে হলো এটা টাইটেল, মানে আপনি আপনার ওয়েবসাইটের নাম কি রাখবেন, ঠিক আছে। সো এটা আপনি ডিপেন্ড করবে যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশের উপরে একটা টাইটেল বাছাই করবেন। এটা চ্যাট জিপিটি দিয়েও বাছাই করে নিয়ে আসা যায়, ঠিক আছে। কারণ চ্যাট জিপিটি তো বললেন suggest me some title about tech,
তখন বললাম যে সাজেস্ট মি সাম টাইটেল অ্যাবাউট টেক ব্লগ, এরকম না, এই টাইটেল না, ওয়েবসাইট টাইটেল। বিভিন্ন রকম দিবে, তো এখান থেকেও নেওয়া যেতে পারে। হ্যাঁ, তো মনে করেন একটা আছে গেজেট, কি গ্যাজেট ব্রিড, সেটা নেই, তো নাম দিয়ে দিলাম এই যে গ্যাজেট ব্রিড, তাহলে এটা হলো ওয়েবসাইটের নাম। আচ্ছা নেক্সট, এইবার আমাদের কি করতে হবে, সাবডোমেন বানাইতে হবে। ওই যে বানাইছিলাম ওয়েব টু তে, মনে আছে না? ওইখানে ছিল কি ডট উইবলি ডট কম, কিন্তু এটা হলো ব্লগারে বা ব্লগস্পট প্ল্যাটফর্মে, সো এখানে ডট ব্লগস্পট ডট কম আছে। তো আমরা ওই যে যে নামটা নিয়ে আসলাম গ্যাজেট গ্রিড, ওইটাই দিব এখানে। কিন্তু দেখেন এটা অ্যাভেলেবেল নাই, স্বাভাবিক, আমরা সব ডোমেইন তো ফ্রি পাবো না, সব ডোমেইন সেখানে একটু মডিফাই করা যেতে পারে, যে গ্যাজেট গ্রিডস দিয়ে দেখা যেতে পারে যে অ্যাভেলেবেল আছে কিনা, না তাও নাই। তারপরে আমরা এটা দেখতে পারি গ্যাজেটস গ্রিড দিয়ে দেখতে পারি, এটাও নাই। গ্যাজেটস গ্রিডস, হ্যাঁ এটা আছে, ঠিক আছে। তাহলে হলো গ্যাজেটস গ্রিডস ডট ব্লগস্পট ডট কম। নেক্সট, আচ্ছা এরপর দিতে হলো একটা ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা মূলত যে আপনি ব্লগে যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, এটা পাবলিশার হিসেবে কি নাম শো করবে, মানে কে লিখছে এই কন্টেন্টটা বা কে এই কন্টেন্টটা পাবলিশ করতেছে, সেই ডিসপ্লে নেম। তো এখানে একটা রূপক নামও ব্যবহার করা যেতে পারে, আবার যদি কেউ চান যে পার্সোনালি একটা ব্লগ তৈরি করবে, তাহলে নিজের নামও ব্যবহার করা যেতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। তোমরা পিআর এর নামই দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু ব্লগ সেটআপ শেষ। কি হলো, ডিসপ্লে নাম আপডেট ফেল কেন? তো এই যে আমাদের ব্লগ ক্রিয়েশন মোটামুটি মানে কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, থিম চুজ করতে হবে। থিম চুজ করার জন্য দেখেন এই যে বাম পাশে অপশন আছে যে থিম। তো ব্লগারের আসলে প্রচুর মানে সুন্দর সুন্দর থিমও পাওয়া যায়, কিন্তু সবগুলো পেইড। তো আমাদের তো পেইডে যাওয়ার দরকার নেই, আমরা ফ্রি থেকেই চুজ করবো। দেখেন এখানে ফ্রিতে অনেক থিম আছে, অনেকগুলো আছে। তবে সবগুলো ডিজাইন যে অনেক টপ নচ বা অনেক বেশি অ্যাট্রাকটিভ সেটা বলা যাবে না, কিন্তু কাজ চালানোর মতো আর কি। তো এখান থেকে যেটা পছন্দ হয় সেরকম একটা নিয়ে নেবেন। কোনটা নেওয়া যায়? সবগুলো অলমোস্ট একই রকম বা কাছাকাছি। ধরুন এটা নিয়ে নিই, ঠিক আছে, এটা এইটা নিই। তাহলে এটা ক্লিক করব, যেটা পছন্দ হবে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিলে ওই থিমটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। এখন থিমে যদি আপনি কিছু চেঞ্জ চেঞ্জ করতে চান, তাহলে কাস্টমাইজে যেতে পারেন। কাস্টমাইজে যে কিছু কাস্টমাইজেশন আছে এখানে করা যেতে পারে, যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ দেবেন, কালার কি থাকবে, হ্যাঁ, এখানে অ্যাডভান্সে ক্লিক দিয়ে এখানে বডিতে কি কালার থাকবে, তারপরে ফন্ট কত সাইজের থাকবে, এগুলো সব এখান থেকে এডিট করা যেতে পারে, ঠিক আছে, কালার টালার গুলো মেইনলি। আর এখানে যদি আপনি চান আরো কিছু চেঞ্জ করবেন, তাহলে চলে যাবেন হচ্ছে লেআউটে, তখন থিমে না লেআউট। তো লেআউটে এসে এখানে দেখেন প্রত্যেকটা পোর্শনকে ভাগ করে দেওয়া আছে, যে আপনার হেডার অপশন, এখানে ক্লিক দিলে হেডারের অপশনটা আসবে। এই যে হেডারে আপনি নামটা গ্যাজেট গ্রিড তো আমরা দিছি। এরপর আমরা ব্লগের যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই এখানে দেওয়া যাবে, ইমেজ যদি দিতে চান এখানে দেওয়া যাবে, ইমেজের লিঙ্কও প্লেস করে দেওয়া যায়। তারপরে আপনি যদি হেডার সেকশন মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে পেজের লিস্ট আছে, সাইড বার আছে, দেখেন প্রত্যেকটার পাশে এই যে পেন চিহ্ন আছে, এটা দিয়ে আপনি ক্লিক করে করে প্রত্যেকটা অংশ মডিফাই করে আপনার মতো করে নিতে পারবেন, ঠিক আছে। এটা প্রয়োজন অনুযায়ী যতটুক মডিফাই করা দরকার করবেন, না করলে না করবেন, সমস্যা নেই, ঠিক আছে। যতটুকু প্রয়োজন মনে করবেন, যেখানে যেখানে চেঞ্জ করা যাবে সেটা করবেন, আর যেটা করার দরকার নাই সেটা করার হাতও দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে মূলত এই জিনিসগুলাই। এখন আমাদের এখানে কাজকে পোস্ট করা, তাহলে পোস্ট করতে গেলে যে নিউ পোস্ট অপশন আছে, দেখেন ওই সিম্পল জিনিস, এই যে টাইটেল দেওয়ার জায়গায় কন্টেন্ট দেওয়ার জায়গায়, ওই যে ঠিক যেভাবে আমরা ওই ওয়েব টু বলেন, কন্টেন্ট শেয়ার বলেন, কন্টেন্ট পাবলিশ করছি, সেম জিনিস। তো এইখানে কিন্তু ওই ওয়েব টু ও করা যাবে, মানে আপনি ওই যে
ব্যাকলিঙ্ক করার জন্য যে ওয়েব টু, মানে আমরা ব্যাকলিঙ্ক করার কাজও কিন্তু এখানে করতে পারবো। আবার আমরা যদি চাই যে একটা ব্লগ বানাবো, ধরেন অনেকেই চায় না যে আমি একটা নিজের ওয়েবসাইট বানাবো, চাই, কিন্তু দেখা যায় কি একটা প্রিমিয়াম ওয়েবসাইটে কিন্তু খুব কিছু খরচ আছে। খরচটাকে যারা ডোমেন কিনতে হয়, একটা হোস্টিং কিনতে হয়, সাইটটা বানাতে হবে, যারা পারবেন না তাদের আবার ডেভেলপারের কাছে হেল্প করে রাখবে, সো তার একটা পেমেন্ট আছে। তো সব মিলে একটা ঝামেলা। তো এখন তাহলে এই ফ্রি প্ল্যাটফর্মে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, দেখেন এখানে ব্লগারে কিন্তু কোনো পয়সা লাগতেছে না, লাগবে কি শুধু কন্টেন্ট। এখন আপনি যদি মনে করেন যে আপনি কিছু কন্টেন্ট এখানে পাবলিশ করবেন, কথার কথা ধরেন টেক রিলেটেড ব্লগ যদি একটা বানান, আপনি কিন্তু টেক রিলেটেড প্রচুর কন্টেন্ট পাবেন এক্সপার্ট ডোমেনে, টেকের কন্টেন্টের অভাব নাই, ঠিক আছে? তো আপনি এক্সপার্ট ডোমেন থেকে যদি কন্টেন্ট গুলা নিয়ে এসে একটু মডিফাই করেন নিজের মতো, হ্যাঁ, বা ওখানে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেন, বা ধরেন ওইভাবেই পাবলিশ করলেন, কোনো কিছু মডিফাই করলেন না, তাতেও কি হবে, আপনি যদি 30 দিনে 30টা কন্টেন্ট পাবলিশ করেন, আপনি কিন্তু একটা পারফরমেন্স দেখতে পারবেন, তাই না? কারণ আপনার তখন নিজস্ব একটা ব্লগ যদি থাকে, আপনি অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন, 2-5টা ব্যাকলিঙ্ক করলেন, পুরো দেখলেন যে ব্যাকলিঙ্ক গুলো কেমন ইন্ডেক্স হয়, ঠিক আছে? বা আপনার ওই ওই জায়গাতে কন্টেন্ট পাবলিশ করার পরে কন্টেন্ট গুলা গুগল ইন্ডেক্স করতেছে কিভাবে, বা ওইটার আপনার কিওয়ার্ড গুলো কিভাবে ইন্ডেক্স হচ্ছে, সবই তো দেখা যাবে। তো এই জন্য ব্লগার কিন্তু খুব দারুণ। আবার যদি আপনি এটাকে মনে করেন ফুল টাইম ব্লগিং হিসেবেও নেন, যে আপনি এখানে রেগুলার একটা করে কন্টেন্ট পাবলিশ করলেন, তাহলে 2 মাসে কিন্তু মোটামুটি 60টা কন্টেন্ট হয়ে গেল। 60টা কন্টেন্ট যদি হয়, 60টা কন্টেন্টের ভিতরে যদি 2 থেকে 3টাও আমার মোটামুটি একটা পজিশনে যেতে পারে, তাহলে কিন্তু আমার সেখান থেকে ট্রাফিক জেনারেট। আর ট্রাফিক জেনারেট হওয়া মানে আমি এখানে অ্যাডসেন্স পাওয়ার তখন অ্যাডসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো, আর অ্যাডসেন্স পাইলে আমার তখন আর্নিং আসবে। তখন আপনি আর্নিং যদি আসা শুরু হয়, আপনি আরো ভালো ভালো কন্টেন্ট তখন রেডি করেন, আরো ভালো ভালো কিওয়ার্ড দিয়ে শুরু করেন। মানে ফ্রিতে কিন্তু এটা খুবই দারুণ একটা অপরচুনিটি। মানে কেউ যদি এখন মনে করেন যে বসে না থেকে শুধু ব্লগার নিয়েও কাজ করবো, সেটাও কিন্তু করা যাচ্ছে। আপনার ধরার দরকার নেই যে এটাতে আর্নিং আসবে বা কালকেই চলে আসবে, তা ধরার দরকার নেই। আপনি চিন্তা করেন যে আমি একটা ব্লগ বানাবো, আমি এমনি কন্টেন্ট এখানে কিছু পাবলিশ করবো, জাস্ট ফর এক্সপেরিমেন্ট, তাই না? ধরেন আমরা তো এসইও শিখছি, তাহলে আমরা যদি একটা ব্লগার নিজে একটা ব্লগ বানায়, ওইটার উপরে এসইওটা যদি প্র্যাকটিস করি, তাহলে সেটা ভালো না? ধরেন আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করে ওই ব্লগের জন্য কিছু কন্টেন্ট রেডি করেন, এই ব্লগের জন্য কন্টেন্ট গুলো পাবলিশ করেন, এবার ওই কন্টেন্ট গুলোর জন্য এই ব্যাকলিঙ্ক গুলো করেন, ব্লগ কমেন্ট করেন, কন্টেন্ট শেয়ার করেন, ওয়েব টু করেন, দেখেন ওই কিওয়ার্ড গুলো বা ওই পেজ গুলা কিভাবে আস্তে আস্তে উপরের দিকে যায়। তাহলে একটা লাইভ প্রজেক্ট করার ভিতরে কিন্তু একটা অন্যরকম, মানে কি বলে এখানে, মানে নলেজটা ওই অন্যরকম ভাবে আপনি পাবেন। মানে দেখা আর নিজে এক্সপেরিমেন্ট করা আলাদা জিনিস, ঠিক আছে? তো এখন আমি এখানে জাস্ট একটা কন্টেন্ট নিয়ে আসি, আমি জাস্ট একটা এমনি নিচ্ছি, হ্যাঁ, আপনারা তো কন্টেন্ট সুন্দর করে নিয়ে আসেই পাবলিশ করবেন। সেম প্রসিডিউরে যে কন্টেন্ট আমি এখানে দিয়ে দিলাম, টাইটেল এখানে দিয়ে দিলে হয়ে গেল। এখানে ছবি দেওয়ার জন্য যে যেখানে ছবি দেবেন এই যে ইমেজ অপশন আছে, এই যে ইমেজ অপশন, ইনসার্ট ইমেজ, তো এখান থেকে ছবি আপলোড করে দিলে ও এটা ইমেজ চলে আসে। বুঝতে পারছেন? মানে সেম জিনিস কিন্তু একেবারে সেম। এরপর আপনি যেটাতে ব্যাকলিঙ্ক করবেন সেই অ্যাঙ্কর টেক্সট খুঁজে জাস্ট এখানে ধরেন এই যে ফর এক্সাম্পল এটা আমার অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করে এই যে ব্যাকলিঙ্কের যে চিহ্ন আছে ক্লিক দিয়ে এখানে আপনি কোন ইউআরএলটা লিংক আপ করবেন সেটা বসাই দিয়ে এই ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডোতে টিক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে ব্যাকলিঙ্ক হয়ে গেল। মানে ব্যাকলিঙ্কের কাজ যদি করেন, ওয়েব টু যদি করেন, তাহলে এইভাবে ব্যাকলিঙ্ক করে দেওয়া যাচ্ছে। আর নিজের কন্টেন্ট হইলে তো কিছু ইন্টারনাল লিংক করতে পারেন বা আদার রিসোর্সে ব্যাকলিঙ্ক করে দিতে পারেন, তাতে সমস্যা নেই। তাহলে এখন আমি পাবলিশ করে দিলাম।
তাহলে এই তো কন্টেন্ট পাবলিশ, এর বাইরে তো কিছু নাই। কন্টেন্ট পাবলিশের যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর আমরা শিখে আসছি ওই জিনিসই, এর বাইরে আর কিছু এখানে নাই। তো এখন আমি কি করব, ব্লগটা হলো সার্চ কনসোলে সাবমিট করব, সার্চ কনসোলে ভেরিফাই করব। তো কিভাবে, এটা একবার করলেই হয়ে যায়, পরে আর এটা করার প্রয়োজন পড়বে না, কারণ আমি সার্চ কনসোলে একবার ভেরিফাই করলে সেটা যথেষ্ট, একবারই আমার ডাটা তখন গুগল কাউন্ট করা শুরু করবে। সেটা করার জন্য আমরা কি করব, একটা নিউ ট্যাব নেব, নিয়ে চলে যাব গুগল সার্চ কনসোলে। ঠিক আছে, আসলাম এই যে গুগল সার্চ কনসোল টুলস, স্টার্ট নাও। তো এইখানে আসলে আপনি এই জায়গাটা পাবেন, এই যে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। ঠিক আছে, তো এইখানে ডোমেইনটা হলো মূলত আমরা প্রিমিয়াম যে ওয়েবসাইট বানাই সেটার জন্য, যেহেতু আমরা প্রিমিয়াম বানাচ্ছি না, আমরা ফ্রি, সো আমরা সাবমিট করতে হবে যে ইউআরএল প্রিফিক্সে। ঠিক আছে, তো এখানে এসে আমরা কি করব, আমাদের ব্লগের যে অ্যাড্রেস, আমাদের ব্লগের অ্যাড্রেস কি ছিল, সেটিংসে গেলেও পাওয়া যাবে। হ্যাঁ, কি ছিল অ্যাড্রেস, এই যে গ্যাজেটস tweets.blogspot.com। এটা কি করবেন, এটা ট্যাবে একটু সার্চ দিয়ে নেবেন। এই দেখেন কন্টেন্ট পাবলিশ করতে চলে আসছে। যত কন্টেন্ট পাবলিশ করবো তত আস্তে আস্তে সব ওই যে সাজায় যাবে না থিম অনুযায়ী, যদি একটা এই কারণে এইভাবে আসছে। এই যে এখানে ক্লিক দিলে দেখেন এই যে কন্টেন্টটা বের হচ্ছে, বুঝতে পারছেন? তো এখন আমি কি করব, প্রথমে এই যে ডোমেইনটা এটা কপি করব। এটা সার্চ দিয়ে নিয়ে আসার কারণ কি, এখানে দেখেন ডোমেইনটা শুধুমাত্র যেটুকু ডোমেন সেটুকুই আছে, বাট আমাদেরকে সার্চ কনসোলে বসানোর সময় এটা মেক শিওর করতে হবে যে আমার আগে এইচটিটিপিএস আছে কিনা। সো অনেক সময় এটা বসাতে গেলে ভুল হয়ে যায়, এই কারণে একবার সার্চ দিয়ে নেবেন, তাহলে ব্রাউজার অটোমেটিক্যালি এটা দিয়ে দেবে, এখান কপি করে নিলে হয়ে গেল। কপি, সো এখানে আমরা বসাবো এই যে পেস্ট। ঠিক আছে, বসায় কন্টিনিউ। কি বলছে, ওনারশিপ অটো ভেরিফাইড। তো আমরা এখন গো টু প্রপার্টি এখানে চলে গেলাম, গেলে এই যে আমার সার্চ কনসোল চলে আসলো। সার্চ কনসোল যেহেতু এখন একদমই নতুন সাইট, এটা অ্যাটলিস্ট আপনার 72 ঘন্টা লাগে এখানে ডাটা আসতেছে ট্র্যাকিং হওয়ার জন্য। তো এখনই যেহেতু নতুন কিছুই নাই ডাটা, তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে কন্টেন্ট পাবলিশ করব আমরা এখন, অ্যাটলিস্ট আমি গুগলকে রিকোয়েস্ট করতে পারবো যে ভাই আমার এই পেজটা তুমি ক্রল করো, দেখো এটা ইন্ডেক্স করা যায় কিনা। তো সেটা কিভাবে, আমার এই ওয়েবসাইটের ভিতরে পেজ হলো এটা, তাহলে আমি এটাতে ক্লিক করব, করলে এর ইউআরএলটা ওপেন হয়ে যাবে উপরে, এর ইউআরএলটা কপি করে ফেলবো। ঠিক আছে, করলাম। এবার সার্চ কনসোলে যে এই যে উপরে দেখবেন সার্চের বক্স আছে, এই সার্চের বক্সে এটা পেস্ট করব, করে এন্টার চাপবো। তো এইবার আমরা এখানে কি করব, যে টেস্ট লাইভ ইউআরএল, মানে গুগল একটা ছোট্ট টেস্ট করবে, যেটা মানে ইনিশিয়ালি ইন্ডেক্সিং এর যোগ্যতা আছে কিনা সেটা আগে একটা ছোট্ট টেস্ট করবে, টেস্টিং লাইভ ইউআরএল। হ্যাঁ, কি বলছে, সবকিছু ঠিকঠাক আছে, পেজ ক্যান বি ইন্ডেক্সড। এবার আমরা এখানে কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করে, তাহলে গুগল এখন একটা সিগন্যাল পাবে যে এই পেজটাকে ইন্ডেক্স করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করছি। এরপরে সে কি করবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পেজটাকে ভিজিট করবে, করে সে দেখবে যে ওই পেজে তার সমস্ত রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া সেগুলো মিট করে কিনা। যদি করে ইন্ডেক্স করে দিয়ে চলে যাবে, আর যদি না করে তাহলে ওই যে নট ইন্ডেক্সড এর ভিতরে ও ওখানে উঠাই দিয়ে চলে যাবে। যে তখন এই ইন্ডেক্সিং এর ভিতরে যে পেজেসে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনগুলা পেজ ইন্ডেক্স, কোনগুলা ইন্ডেক্স হয় নাই, সবটা। এবার যে যতবার এইখানে কন্টেন্ট পাবলিশ করবেন, প্রত্যেকবার কি করবেন, ওই কন্টেন্টের ইউআরএলটা কপি করে নিয়ে এসে সার্চ কনসোল ওপেন করে সার্চ বক্সে বসায় একইভাবে ইন্ডেক্সিং রিকোয়েস্ট করবেন। মানে প্রত্যেকটা কন্টেন্টের জন্য আপনি আলাদা আলাদা ভাবে তখন ইন্ডেক্সিং এর রিকোয়েস্টটা কিন্তু করতে পারতেছেন। বুঝা গেল বিষয়টা? এই, আর এরপরে আপনি যখন দেখবেন যে আপনার সাইটের পারফরমেন্স আসতেছে, সবকিছু ভালো, ডিটেল ভালো, আপনার ইমপ্রেশন ভালো, ক্লিক ভালো, তখন আপনি কি করতে পারবেন, এখানে কিন্তু অ্যাডসেন্স এর অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এখানে যে আর্নিংস অপশন আছে, যে এখানে ক্লিক দিয়ে যে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই যে এখানটাতে, সো ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার যে মেইল আছে মেইলটা দিয়ে এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট
ক্রিয়েট করে ফেলবেন যে ইওর সাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আর এখানে আপনি ইয়েস ক্লিক দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, এই যে এরপরে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স দিলে আপনার অ্যাডসেন্সটা আপনার ইমেইলে কানেক্ট হয়ে যাবে। এখন অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাবেন কি পাবেন না সেটা পরের বিষয়, কারণ আপনার সাইট একদমই নতুন, আপনি তো এখন অ্যাডসেন্সের অ্যাপ্লাই করলে পাবেন না স্বাভাবিক। তো এটা বলা হয় যে অ্যাটলিস্ট 500 ট্রাফিক যদি মান্থলি থাকে একটা সাইটে, আপনি তখন অ্যাপ্লাই করেন, আপনি একবারে পেয়ে যাবেন। তো আপনাকে প্রথম চেষ্টা করতে হবে যে অ্যাজ মেনি অ্যাজ পসিবল পেজ ইন্ডেক্স করানো। এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে এগুলোর পজিশন কি, এগুলো একটু গুগলের টপের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। তাহলে সেটা নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যাকলিং করতে পারেন, বা প্রথমেই কাজ করবেন ভালো ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তাহলে তো ওটা অটোমেটিক্যালি র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আগাই থাকবে। কারণ আমরা লেস কম্পিটিটিভ কিওয়ার্ডে কি দেখছি যে আমরা ওই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু খুব সহজে গুগলের টপে যেতে পারবো, এই কারণেই তো এগুলো লেস কম্পিটিটিভ। মানে আমরা এত যে রিসার্চ ওয়ার্ক করেছি কিওয়ার্ডে কেন, কারণ আমি ওই কিওয়ার্ড গুলো নিয়ে সহজে টপে যেতে পারবো। তাহলে ওই টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটে কাজ করি তাহলে আমার র্যাঙ্কিংটা পাওয়াটা তো একটু সহজ হবে। এবার দুই একটা ব্যাকলিঙ্ক লাগলে সেগুলো করলাম। তাহলে দেখেন আপনি যদি এরকম 20-30টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন এবং আপনি এই ব্লগারটা যদি নিজের মতো সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট 1 মাস পরে গিয়ে একটা রেজাল্ট পাবেন। আমি আশা করবো যে আপনারা প্রত্যেকেই একটু করবেন, পপুলার নিশ্চয়ই করেন, যার যেটা ভালো লাগে বা যেগুলোতে কন্টেন্ট ভালো পাওয়া যায়। ধরুন কেউ রেসিপি নিয়ে করতে পারে, রেসিপিতে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। কেউ টেক নিয়ে করতে পারেন, ঠিক আছে, টেকের তো কন্টেন্টের অভাব নাই। হ্যাঁ, মানে টেক বলতে সবকিছুই বোঝায়, আপনি সফটওয়্যার বেস টেকও বোঝায়, আবার গ্যাজেট নিয়েও টেক বোঝায়, যার যেটা ভালো লাগে। কেউ ডিজিটাল মার্কেটিং এর উপরেও একটা ব্লগ বানাতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন টিপস ট্রিক শেয়ার করে, এগুলো কন্টেন্ট ইজিলি পাওয়া যাবে। তাতে কি হবে, 1 মাস পরে যে যদি আপনি দেখেন যে 30টা কন্টেন্ট পাবলিশ করছিলেন, এর ভিতরে 10টা ইন্ডেক্স হয়েছে, আবার 5টা পজিশন মোটামুটি 20-এর ভিতরে আসছে, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু, যে না আমি তো পারতেছি, আমি তো একটা ওয়েবসাইট অপটিমাইজ করতে পারি। তো ব্লগারটা শুধুমাত্র ওয়েব 2 এর জন্য না, এখানে আপনি চাইলে নিজের ব্লগ বানাতে পারেন এবং সেটা দিয়ে আর্নিং করা সম্ভব। যেমন আমার একটা খুব পছন্দের স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে ইমন। আহ, এখন বর্ণাইটিতে জব করে, বা ওরা ওখানে পার্টনারশিপ আছে মনে হয়। তো ও, আমি এই ব্লগার দেখাইছি, ও বেশ আগের স্টুডেন্ট, 19 সালের মনে হয়। তো ওদের ব্লগার দেখাইছি, দেখানোর পরে ওর কোর্স টোর্স শেষ হয়ে গেছে, হঠাৎ একদিন আসছে দেখা, তা বলছে হ্যাঁ এই ব্লগার দিয়ে তো কাজ করে ফেলেছি। আমি বলছি কি কাজ? বলছে যে ব্লগারে আমার 6,000 ট্রাফিক আছে মান্থলি। আমি বলছি কি করেছেন, কেমনে? ভাই বসে বসে মেসে বসে তো কাজ ছিল না, কন্টেন্ট খুঁজতাম, খুঁজে পাবলিশ। আমি বলছি একটা ভালো ওয়েবসাইট পাইলে তো 20-30টা কন্টেন্ট পাওয়া যায়। তাহলে স্যার 20-30টা কন্টেন্ট যদি থাকে কপি করা, পাবলিশ করতে আর কত সময় লাগে? একটা কন্টেন্ট পাবলিশ করতে মানে 2 মিনিটও লাগবে না, জাস্ট ইমেজটা ডাউনলোড করতে যতটুকু সময়, তাই না? কন্টেন্ট থাকলে দেখেন পাবলিশ করতে সময় লাগবে না, জাস্ট আপনি ব্লগারে আসবেন, এখানে এসে নিউ পোস্টে ক্লিক দেবেন, দিয়ে জাস্ট আপনি টাইটেল বসাবেন, কন্টেন্ট বসাবেন, ইমেজটা আপলোড দিয়ে যে একটা ব্যাকলিঙ্ক করার থাকলে করলেন, পাবলিশ দিয়ে দিলে পাবলিশ। হ্যাঁ, তো দেখা গেছে পপুলার নিশ নিয়ে করলে কিন্তু কন্টেন্ট আপনার থাকবে অনেকগুলো। না না, একই কন্টেন্ট সব জায়গায় পোস্ট করলে তো ইন্ডেক্স হবে না। তো ও, হ্যাঁ, তো ও দেখেন, ও বলছে ভাই আমি এই মাসে 300 কন্টেন্ট পাবলিশ করেছি, মানে বসে বসে ও ওই করতো, মানে ওই যে বলছে ভাই মেসে তো কাজ নাই, তো বসে বসে করতাম, দেখি কি হয়, আপনি বলেছেন তাই করেছি। তো 6,000 ট্রাফিক জেনারেট করেছিল 3 মাসে, 6,000, বুঝতে পারছেন? পরে ভালো দাম বেচছিল ওই ব্লগটা। এগুলো কিন্তু বিক্রি হয়, অনেক দামে বিক্রি হয়। 5,000 ট্রাফিক থাকলে আপনি মোটামুটি লাখ টাকার উপরে বিক্রি করতে পারেন বাংলাদেশে। মানে আপনার মেন কথা হলো যে কাজ করতে হবে। যেরকম আমার আরো একটা স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে সাকিব, ঠিক আছে? তো ওনার সাথে আরো একজন আছে, তার নাম হচ্ছে ইকবাল ভাই, মানে ওনারা দুইজন। ওনারা যে ঝিকর গাছায়
ওই যে কি কওমি মাদ্রাসা আছে, নামটা ভুলে গেলাম, বেশ বড় মাদ্রাসা, ওইখানকার টিচার ইকবাল ভাই আর সাকিব ভাই দুইজন। তো ওরা তো হুজুর মানুষ স্বাভাবিক। তো আমারে এসে বলতেছে মানে কোর্সের শুরুতে যে ভাই আমরা কিন্তু বোঝেন তো হুজুর মানুষ, তা আমাদের দিয়ে ফ্রিল্যান্সিং ট্যান্সিং হবে বলে আমরা বিশ্বাস করি না, কতখানি পারবো বলে মনে হয় না। প্রথমে এসে বলছে কথা। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে যুগ উপযোগী কিছু শেখা উচিত। তো আপনি আমাদেরকে কিছু টিপস ট্রিক্স দেবেন যে আমরা আসলে ক্যারিয়ারটা কিভাবে বিল্ড আপ করতে পারি। অবশ্যই ভালো কথা বলছেন। তো আপনি তো আসলে যে সবাই তো আসলে ফ্রিল্যান্সিং করতে চায় না, বা সবাই তো আসলে ওইটার জন্য মানে তৈরিও না অনেক ক্ষেত্রে। তা আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি আপনাকে নিয়ে একদিন বসবো। তো একদিন বসে আমি ওনাদেরকে বুঝালাম যে ভাই আপনারা আসলে আপনাদের ডেইলি রুটিনটা কি, আপনারা কি করেন সেটা আমি প্রথমে জানবো। বললো, ভাই আমরা সকালবেলায় ফজরের নামাজের সময় উঠে নামাজ কালাম করে এরপরে হাঁটাহাঁটি করে একটু ইয়ে করে আর একটু বিশ্রাম নিই। তারপরে ৮টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, আমরা ক্লাসগুলো নিই বা ইয়ে করি, তার সকাল যে রুটিন। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই ক্লাসে ভিডিও করার অনুমতি আছে কিনা। বললো হ্যাঁ আছে, ভিডিও করতে কোনো সমস্যা হয় না, এটা আমাদের কোনো ঝামেলা না। আমি বললাম যে আপনি যে ক্লাসে যে বিষয়গুলো শেখান মানুষকে বা স্টুডেন্টদের, দেখা যাচ্ছে আপনি আরবি হরফ চেনাচ্ছেন বা কোন হরফের উচ্চারণ কি সেটা চেনাচ্ছেন, অথবা আপনি ধরেন সাকিব ভাই দাঁড়ায় উজুর নিয়মাবলী বলতেছে, আপনি সেটাই ভিডিও করতেছেন যে উজু করার সঠিক নিয়ম কি। অনেকেই জানে না, অনেকেই জানে না উজু করতে হয় কেমনে, মনে করে কি শুধু ৪ হাত পা ধুলে উজু হয়ে যায়, অনেকেই কিন্তু জানে না। এটা কিন্তু লজ্জার কথা না বা ইয়ের কথা না, অনেকে হয়তো বা বলতে পারে না বা সে শিখতে পারে না নতুন করে। বা ধরেন এটা হয় নামাজে দাঁড়ানোর পরে আপনি কোন সূরার সাথে কোন সূরা মিলাবেন অনেকেই জানে না, সূরা অনেকগুলো মুখস্থ কিন্তু কোনটার পরে কোনটা পড়তে হবে এটা জানে না। ঠিক আছে? তো এইটা আপনি যদি একটু সহজ ভাষায় ছোট ছোট ক্লিপ করে তৈরি করেন, দেখবেন অনেক মানুষ দেখে। আমি ওনারে জাস্ট এইটাই বলছি, ভাই আপনি দেখেন এইটা করতে পারেন, এইভাবেই বলছি যে ভাই এই দেখেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। বা একটা নামাজে দাঁড়ানোর পরে নিয়ত আমি কিভাবে বাঁধবো, আমি নিয়ত কি করব। তো দেখা যাচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি আরবিতে তো নিয়ত করতে পারি না, তাহলে কিভাবে আমি নিয়তটা করব, বা আমি অ্যাটলিস্ট আমার নামাজটা শুরু হবে কিভাবে, আমি জায়নামাজে দাঁড়ানোর পরে আমার জায়নামাজের যে দোয়া, সেই দোয়াটা কিভাবে পড়বো বা কি, মানে টোটাল একটা মানে যে শিক্ষাটা, অনেকেই কিন্তু আমরা দেখা যায় যে ওই শিক্ষাটা তো ভুলে গেছি বা অনেকে আমরা গুরুত্ব দেই না। আমরা মনে করি শুধু নামাজে বোধহয় দাঁড়ায় আল্লাহ একবার বান্ধে আমি নামাজ ডিপ ডাব ২-৫টা সিজদা মেরে দিলাম, নামাজ শেষ। এটাই কিন্তু অনেকে আমরা করি। তা আমি ওনাদেরকে বললাম যে ভাই দেখেন তো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন কিনা। ঠিকই সেই কাজ করেছে। করে সে সাকিব ভাই চ্যানেল গত বছর আসছিল, গত বছর বলতে এই ডিসেম্বর আগে আম, উনি চ্যানেল বিক্রি করে দিয়েছে পরে, দেখি আছে কিনা, নেই আমি যদি থাকে আমি দেখাবো জানি না। মানে ওনার ২ লাখ সাবস্ক্রাইবার হয়েছে দেখুন। মানে বিশাল ব্যাপার। ইকবাল ভাইটা ৭৫,০০০ হওয়ার পরে উনি বিক্রি করে দিচ্ছিল। সাকিবুল হাসান আবার ছিল, সাকিবুল হাসান না কি নাম ছিল, খুব বেশি ভুলে গেছি। উনি চ্যানেল বিক্রি করে দিয়েছে পরে, ওইটা ওনার টাকার দরকার বিক্রি করে দিয়েছিল। এই মুহূর্তে মনে হয় আমি সে চ্যানেল পাবো না। সাকিবুল হাসান, তো সাকিব আসতেছে শুধু, এক্সাক্টটা মনে নেই, দাঁড়ান। সাকিবুল হাসান।
পাচ্ছে না সে ইয়েটা, হ্যাঁ, উনি চ্যানেল বিক্রি করে দিয়েছে পরে। এই দেখেন এখানে ইউআরএল পাঠিয়ে দিচ্ছিল আমার, হ্যাঁ, কিন্তু ইউআরএল পাচ্ছি না এখন, মানে ইউজার নেমটা চেঞ্জ করে ফেলছে যে কিনছে। উনি, মানে আমি অবাক হয়ে গেলাম, তো উনি কি করছে, বাচ্চাদের নিয়ে ছোট ছোট নাটিকা তৈরি করেছে। হ্যাঁ, যে একজন বাচ্চা বর্ষায় পড়ে গেছে, আর একজন এসে কি সুন্দর করে তাকে উঠায় দিচ্ছে, হ্যাঁ, মানে এটা নিয়ে আবার একটা শিক্ষা দিচ্ছে যে আমরা একজন আরেকজনের বিপদে এভাবে পাশে দাঁড়াবো বা আমাদের এই ব্যাপার। এরপরে নামাজ, দেখা যাচ্ছে কি যে একটা বাচ্চা মানে নামাজ পড়তেছে, একজন একটা বাচ্চা এসে পিঠের পাত দিয়ে গড়াচ্ছে, তো আবার ওইটা মানে ওই সময় কি করা উচিত, বা নামাজের ভিতরে মোবাইল বাজতেছে ওই সময় কি করা উচিত। তো ওই জিনিসগুলো ওনারা সব এরকম ছোট 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 ক্লিপ বানায় ওনারা ভিডিও বানাইছে। তো মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল ওনাদের শর্টসে, মিলিয়নস অফ ভিউ। তো উনারা এসে যেভাবে আমার সাথে ই করতেছে, ভাই আপনি যে কি পরামর্শ দিচ্ছেন, মানে আমাদের জীবন চেঞ্জ হয়ে গেছে এই হয়েছে। আমি বলছি, ভাই আমার পরামর্শ বলতে কি, আমি জানি যে জিনিসগুলো এভাবে করলে কাজ হয়, আমি শুধু সেটাই বলার চেষ্টা করেছি। কাজ তো করেছেন আপনারা। কারণ ওনারা 6 মাসে 1000 কন্টেন্ট পাবলিশ করেছে, ছোট ছোট ক্লিপ বানায়, মনে হয় না একদিনে 10টা পাবলিশ করেছে। আর ওই ক্লিপ বানাতে বেশি সময় লাগে না, তো মোবাইল দিয়ে শুট করে জাস্ট একটু এডিট করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো কাজ যেভাবেই করেন না কেন, করলে কিন্তু আসলে সফলতা পাওয়া সম্ভব। অনেকে কাজ খুঁজে পায় না, তাদের বলি কি যে ভাই যদি কাজ খুঁজে না পান, বিশেষ করে আপনি কি করেন এলাকায়, সে ফর এক্সাম্পল, আমি এটা ব্যবসার জন্য বলছি না, মানুষের উপকারের জন্য বলছি, কারণ মানুষ যেগুলো দেখে ওইটা নিয়ে কাজ করা উচিত। আমি দেখা যাচ্ছে একটা হুজুরের সাথে কথা বলেন যে, হুজুর সাহেব আমি চাচ্ছি যে একটা চ্যানেল ক্রিয়েট করতে, আপনি এখানে প্রত্যেকদিন আমাদের একটা হাদিস নিয়ে আপনি একটু কথা বলবেন, বা এই উজুর নিয়ম বা এই নিয়ম ওই নিয়ম এটা নিয়ে একটু কাজ করবেন। আপনি দেখেন আপনার চ্যানেল ভিউ হয় কিনা, 2 মাসের মধ্যে আপনি ভিউ পাবেন। মানে আমি বলছি যে কাজ যদি করা নাও থাকে, বসে বসে কন্টেন্ট বানালেও বানায় কাজ করা যায়। চিন্তা করে দেখবেন, আপনার চাচাতো ভাই হয়তো বা আছে, বা আপনার ভাই হয়তো বা আছে যে আহ, সে ভালো ধর্মীয় জ্ঞান রাখে, ওকে নিয়ে আপনি কন্টেন্ট বানান। মানে যে যে বিষয়ে এক্সপার্ট, আপনি নিজে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে টিপস ট্রিক্স বানান, আপনি বানায় দেখেন। আপনি যদি কন্টিনিউ করেন, আপনার এখান থেকে একটা রেজাল্ট আসবে। তো মানে আমি ওনাদের দেখে আমি ইন্সপায়ার যে ওনারা দুইজনই চ্যানেল খুলে, একজনের 2 লাখ সাবস্ক্রাইবার, একজনের 75,000, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কি যে মানুষ আসলে কাজ করলে তার রিটার্ন আসে। এবং ওনাদের কন্টেন্ট যে মানে হাইলি কোনো ক্যামেরা দিয়ে শুট করা, এডিট করা কিছুই না, মোবাইল দিয়ে জাস্ট শুট করে, কিন্তু জিনিসগুলো কাজের, এই জন্য মানুষ দেখেছে। তো ব্যাপারটা হলো যে আপনি কাজ করলে, মানুষ কি করে বসে বসে এই এর ক্লিপ নিয়ে ওর ক্লিপের সাথে জুড়ে ভিডিও বানায়, বাইরে তো মনিটাইজেশন দেয় না। আর ওই এইবার ইউটিউব যে পলিসি নিয়ে আসছে, আর তো দেবেই না। অনেকে মনে করেছে যে এআই যেভাবে আসছে, এআই দিয়ে ভিডিও বানায় পাবলিশ করে দেবো, মনে হয় লাখ লাখ টাকা আসবে। ইউটিউব বলে দিচ্ছে যে এআই দিয়ে এভাবে ভিডিও বানাইলে মনিটাইজেশন পাবা না। ঠিক আছে? তো আমি বলবো যে ব্লগারটাকে এইভাবে নিতে পারেন, ইউটিউবটাকেও আপনারা সাথে নিতে পারেন, যে আপনি কিছুই করার দরকার নেই, যেগুলো একটা দুইটা কন্টেন্ট আপনি যদি কোনো ধরনের মানে সেগুলো মানুষের উপকারে লাগতে হবে। ধরেন ফানি কিছু করলেও সেটা মানুষকে আসলে ফান মনে হইতে হবে। মানে যেটাই করেন সেটা ধৈর্য ধরে করতে হবে। যাই হোক, তাহলে ব্লগার কি মোটামুটি বোঝা গেছে? তাহলে ব্লগারটা বাসায় যে সবাই সেট আপ করে ফেলবেন। আমি মোটামুটি দেখাই দিলাম সহজে যতটুকু পারা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফ্রি বলে হেলাফেলা করেন না, এটা দিয়ে কিন্তু ভালো কিছু করা সম্ভব। তাহলে ভিডিও সেভ করে দিলাম।